কাউকে ছাড়া যাবে না। এমনকি যে যে জুনিয়র ডাক্তার বা যে ডাক্তার বাবু বা যে স্বাস্থ্যকর্মীদের নাম সবাই গোপন করেছেন, এড়িয়ে গেছেন, অথচ তারা সিবিআই এর কাছে গোপন জবানবন্দি কিন্তু দিয়ে এসেছেন। সেই পাতা কিন্তু বড় করে খুলবে। এখনো যারা ভালো মানুষের মুখোশ পরে সমাজের প্রচুর মানুষকে ধুলো দিয়ে বিরাট বড় বড় ভাষণ দিচ্ছেন মিডিয়ার সামনে, তাদের মধ্যে অনেকেই কিন্তু গোপন জবানবন্দি দিয়ে এসেছেন। তারা জানতেন সেই দিন ওখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছে, তাই তাদের নামে ক্লিয়ারেশন সার্টিফিকেট দেয়নি। যে রাজ্য সরকারের এই কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট গঠনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মতি আছে, যতক্ষণ না এটা জমা পড়বে ওই চার্জশিট পঙ্গু। কেন বিকাশ ভট্টাচার্যকে সরে যেতে হলো অভয় বা তিলোত্তমা সুপ্রিম কোর্টের লয়ার হিসেবে? বরং আমার কষ্ট লাগে সেই সমস্ত অনশনকারী ছাত্র জুনিয়র ডাক্তারদের এবং যারা সত্যিকারের নিরপেক্ষ জুনিয়র ডাক্তার, যাদের ইন্টারভিউ বা বাইট প্রচুর গুরুত্বপূর্ণ মিডিয়া নেয়নি, যারা নিয়েছে, যাদের নিয়েছে তারা কোনো না কোনো বামপন্থী বা নকশাল ছাত্র সংগঠনের নেতা, যাদের একমাত্র প্রধান লক্ষ্য সঞ্জয় রায়ের পাশাপাশি আরো প্রচুর লোকজন জড়িয়ে রয়েছে, যাদের মধ্যে জুনিয়র ডাক্তাররাও থাকতে পারে, যাদের মধ্যে সিনিয়র ডাক্তাররাও থাকতে পারে, হসপিটালের ম্যানেজমেন্টের টিমের লোক থাকতে পারে, যাদের মধ্যে স্বাস্থ্য কর্মীরাও থাকতে পারে। নালে এত বড় পাশবিক হত্যালীলা চললো কয়েক ঘন্টা ধরে, আর কেউই জানতে পারলো না, শুনতে পারলো না, এমনটা হবার নয়। ওই পোস্টমর্টমে অভয়া বা তিলোত্তমাকে নিয়ে যারা চোখের জলের বন্যা বইয়ে ছাত্র নেতা বা ডাক্তার নেতা হয়ে উঠেছেন, যারা বড় বড় ভাষণ দিয়ে রাস্তা গরম করেছেন, যাদের ফেসবুকে একটা পোস্ট দিলে আগে লাইক পড়তো 50টা, তাদের সই ছিল। ওই কলেজে রাজনীতি করলেন, তারা জানতেন যে এই সন্দীপ ঘোষ কত খারাপ। বিশ্বাস করুন, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে গর্জে উঠতে তাদের নিজেদের সহকর্মীর প্রাণটাকে দিতে হলো, তারপর তারা বিপ্লবী এবং মহান হলেন। এইটাই আমায় খুব বিস্ময় লাগে। লোয়ার কোর্টের রায় সম্পূর্ণ, এবার বিচার পর্ব সম্পূর্ণ হয়েছে এবং রায়দান। এটা ঠিক যে শুধুমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই এভিডেন্সগুলো জমা হয়েছে এবং দোষী প্রায় তিনি একাই হতে যাচ্ছে। এবং আমরা পুরো বাঙালি সমাজ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী যেই ঘটনার উপরে খেয়াল রেখেছিল, দল মত জীবিকা নির্বিশেষে সব মানুষই জানেন এবং বিশ্বাস করেন ঘটনাক্রম যেভাবে ঘটেছে, যে সঞ্জয় রায় তাকে, যিনি দুটো পতিতাপল্লী ঘুরে আরজি করে এসেছিলেন, নিজে নয়, তাকে ডেকে আনা হয়েছে এবং এই ঘটনায় বহু লোক জড়িয়ে। সবাই আমরা চাই যে ওই যে লোকগুলো যারা এই পরিকল্পিত আরজি করের বোন তিলোত্তমা বা অভয়াকে অত্যাচার এবং হত্যার ঘটনার সঙ্গে জড়িয়ে, তাদেরও সমান শাস্তি হোক। কিন্তু এখান থেকেই অনেকের খারাপ লাগছে, এখান থেকেই অনেকের মনে হচ্ছে যে এ তো কি হলো, পুলিশ 4-5 দিনে পুলিশ যারা তদন্ত করে নাকি তথ্য প্রমাণ লোপাট করছিল না, জোগাড় করছিল, তারা যে সঞ্জয় রায়কে ধরলো, তাহলে এতদিন ধরে সিবিআই তো সেটাই ধরলো। দেখুন, এই বিষয়ে যন্ত্রণাতুর বাবা মা অভয়া বা তিলোত্তমার তারা যে কথা বলছেন, তাতে যুক্তি যারা খুঁজতে যাবেন তারা তাদের ব্যথা দেবেন, তাদের আবেগের থ্রুতে তারা কথা বলে যাচ্ছেন। তাই তাদের কথার কেউই বিরোধিতা করুক বা কর্কশ সত্যিটা তাদের যে যুক্তি, সেই যুক্তির বাইরে রাখুন, এ আমিও চাই না। কিন্তু সত্যি যেটা, সেটা হচ্ছে লোয়ার কোর্টের প্রচুর ঘটনা ঘটে, আসলে শাস্তি দেবে হচ্ছে হাইকোর্টের বিচার, যা চুলচেরা হবে। সেখানে কাদের কাদের ডাকা হয়নি, কে কে কোথায় ছিল, সেই চুলচেরা বিশ্লেষণ হয়ে রায়দান কিন্তু সেখানেই হবে। লোয়ার কোর্টের উপরে কথা বলার এবং সঠিক কড়া বিচারের দায়িত্বে আমার দেশের নিয়মে যারা রয়েছেন, তারা সম্মানীয় হাইকোর্ট এবং তাদের সম্মানীয় বিচারপতিরা। তাকে বলবো, এই যে লড়াইটা চলছে লোয়ার কোর্টের,
ধরে নিন এটা স্ট্র্যাটেজিক লড়াইয়ের প্রথম ধাপ। তো তাই অপেক্ষা রাখুন হাইকোর্টের দিকে, যেখানে সত্য উন্মোচিত হবে এবং কাউকে ছাড়া যাবে না। এমনকি যে যে জুনিয়র ডাক্তার বা যে যে ডাক্তার বাবু বা যে যে স্বাস্থ্যকর্মীদের নাম সবাই গোপন করেছেন, এড়িয়ে গেছেন, অথচ তারা সিবিআই এর কাছে গোপন জবানবন্দি কিন্তু দিয়ে এসেছেন, সেই পাতা কিন্তু বড় করে খুলবে। এখনো যারা ভালো মানুষের মুখোশ পরে সমাজের প্রচুর মানুষকে ধুলো দিয়ে বিরাট বড় বড় ভাষণ দিচ্ছেন মিডিয়ার সামনে, তাদের মধ্যে অনেকেই কিন্তু গোপন জবানবন্দি দিয়ে এসেছেন। তারা জানতেন সেই দিন ওখানে অ্যাকচুয়ালি কি কি হয়েছিল, কারা কারা ছিলেন বা থাকতে পারেন। আমি বলবো অপেক্ষা করতে। বিচারটা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে যেমন পুলিশের ইনভেস্টিগেশন, তথ্য প্রমাণ জোগাড় করা বা লোপাট করাও এটা পড়ে, ঠিক তেমনি সিবিআই যেটা করছে প্রমাণ মুছে তাদের কাছে দেওয়া হয়েছে সবকিছু। তাই তারা খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই তদন্ত মনিটর করছে আমরা রামশ্যাম যদুমধু আমরা কেউ নয়, স্বয়ং সর্বোচ্চ সুপ্রিম কোর্ট। আর সেখানে অভয়া বা তিলোত্তমার পক্ষেও লয়াররা রয়েছে, জুনিয়র ডাক্তারদের পক্ষেও লয়াররা রয়েছে। কোনো বিনিয়ম, কোনো অনিয়ম, কোনো দুর্বলতা হলেই সুপ্রিম কোর্ট কিন্তু জেগে রয়েছে। তো আমি সবাইকে বলবো বিচার প্রক্রিয়ার এগুলো ধাপ, তার মধ্যে দুই একটা ধাপ গেছে, চূড়ান্ত ধাপ যে বিচার পর্বে হবে সেটা হচ্ছে হাইকোর্টে। সত্যি সত্যি কি সিবিআই পুলিশের পথেই এগিয়ে 5 মাস তদন্তের পর অবশেষে একজনকে অভিযুক্ত করে সাব্যস্ত করলো, দোষী সাব্যস্ত করলো? দেখুন, আমাদের আবেগ এক কথা বলে আর কোর্টের বিচার পদ্ধতি আমার দেশে তারা এক কথা বলে। সত্যিটা এক, আর তথ্য প্রমাণ কোর্টে জমা পড়ে বিচারের ফলাফল বেরোনো সেটা আর এক। আমরা জানি, আমরা দেখলাম, কিন্তু যখন তার এভিডেন্স যেটা মুছে দেওয়া হয়েছে সেটা যতক্ষণ না কোর্টে পেশ করা হচ্ছে, কোর্টও কিন্তু রায়দান করতে পারেন না। আর সিবিআই পক্ষে সম্ভব নয় কৃত্রিম পদ্ধতিতে মুছে দেওয়া সমস্ত তথ্য প্রমাণ জড়ো করা। তাই তারা অত্যন্ত সাবধানতা নিয়ে কাজ করছেন। আর এখানে যেখানে যারা এই খুনি বা হত্যাকারীদের দল, তারা এতটাই বেশি প্রভাবশালী এবং রাজ্য সরকার ঘনিষ্ঠ, স্বাস্থ্য এবং পুলিশ বিভাগ ঘনিষ্ঠ, যা বারবার প্রমাণ পেয়েছেন, সাধারণ মানুষ বলেছেন। তাই সেই স্বার্থে বেশ কিছু তদন্ত সিবিআই আমাদের কোনো সাধারণ মানুষকে জানাতে বাধ্য নয়, এমনকি অভয়া বা তিলোত্তমার বাবাকেও জানাতে বাধ্য নয়, কোনো জুনিয়র ডাক্তার, কোনো রাজনৈতিক দলকেও জানাতে বাধ্য নয়। তো তাই তারা তাদের কাজ ঠিক করছে। আর দ্বিতীয় হচ্ছে, অনেকেই যেটা জানেন না, যে সরকারি কর্মচারী দুজন, এক প্রাক্তন ডাক্তার এবং প্রাক্তন প্রিন্সিপাল মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য ওই আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যাকে তিনি বারবার প্রমোশন দিচ্ছিলেন এই ঘটনা ঘটে যাওয়ার পরেও, এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, যিনি দেরিতে এফআইআর, ভুল এফআইআর এবং জেল খেটেছেন। জেলে তিনি চুপ করে বসে থাকার জন্য যাননি, অনেক কিছু জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আটকে রাখা হয়েছিল, তার পক্ষে লয়াররাও তাকে ছাড়াতে পারেনি। এবার সিবিআই চার্জশিট জমা দিতে গেলে আমার দেশের একটা নিয়ম আছে, আমাদের আবেগে চলা জনগণ অনেকে জানেন না। তারা যদি রাজ্য সরকারি কর্মচারী হয়, তাদের পক্ষে যখন কোনো চার্জশিট জমা পড়ে, সেই চার্জশিট ততক্ষণ পর্যন্ত বৈধ বা কমপ্লিট নয় যতক্ষণ তারা রাজ্য সরকার, যাদের কর্মচারী হিসেবে টালা থানার ওসি এবং এই সন্দীপ ঘোষ ডাক্তার প্রিন্সিপাল প্রাক্তন, তিনি তো এখনো, তারা তো কর্মচারী, তাদের পক্ষে একটা ক্লিয়ারেশন সার্টিফিকেট দিতে হয় রাজ্য সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি এখনো সেই সার্টিফিকেট তদন্তকারী সংস্থা সিবিআই কে দেননি। তাই সিবিআই যে চার্জশিটই পেশ করতো না কেন, সেই চার্জশিট কমপ্লিট নয় বলে সেই গুরুত্বপূর্ণ চার্জশিটটাও তামাদি হতো বা ছুঁড়ে ফেলে দিত কোর্ট, তাতে যতই সত্য থাকুক না কেন। তাই সেই সত্যিগুলো বাতিল হয়ে যেত। যাতে সেটা না হয়, রাজ্য সরকার যে এদেরকে বাঁচাতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইছে, তাই তাদের নামে ক্লিয়ারেশন সার্টিফিকেট দেয়নি যে রাজ্য সরকারের এই কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট গঠনে
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মতি আছে। যতক্ষণ না এটা জমা পড়বে, ওই চার্জশিট পঙ্গু, বিকলাঙ্গ, যার কোনো ভ্যালু নেই। সেই জন্য স্ট্র্যাটেজিক কারণেই সিবিআই দেয়নি। তারা কোনো একটা হয় রাজনৈতিক ফায়দা তোলবার জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করছেন, কিংবা কেউ আবেগে কিছু বলে ফেলছে না জেনে, এইটুকুই। আবার বলছি, অভয়া বা তিলোত্তমার বাবা মা যে কথাই বলুক, তাতে যদি কোনো যুক্তি নাও থাকে, তার মধ্যে যদি কোনো ভুল কথা তারা বলেও পারেন, আমাদের কারুর অধিকার নেই তাদের সমালোচনা করবার। কারণ তারা আসল নিজেদের সন্তানদের হারিয়েছেন, বাকিরা আবেগে হারিয়েছেন। আবেগ হারিয়েছে, আর কিছু নয়। প্রাথমিক চার্জশিটের পর সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? কারণ সিএসএসএল বা ফরেনসিক রিপোর্ট কেন খতিয়ে দেখা হলো না? তদন্ত সঠিক পথে এগিয়েছে কিনা, এরকম অনেক প্রশ্ন কিন্তু সিবিআই এর বিরুদ্ধে উঠছে। কারা তুলছেন? সাধারণ মানুষও তুলছেন, অভয়ের মা বাবাও তুলছেন। যারা তুলছেন তারা হয় এই বিচার পদ্ধতির নিয়মগুলোকে জেনে অবুঝ সাধবার চেষ্টা করছেন, নয় রাজনৈতিক জলটা ঠান্ডা হয়ে যাবে জেনে জোর করে গরম করার চেষ্টা করছেন। অভয়া বা তিলোত্তমার পক্ষে সুপ্রিম কোর্টে লয়ার রয়েছে, যদিও সেই লয়ার বিভিন্ন সময় পাল্টাচ্ছে। কেন পাল্টাচ্ছে, কোন রাজনৈতিক দলের পেছনে রয়েছে, আমি এই কথা বলবো না। আবেগে চলা, আবেগে থাকা, যন্ত্রণায় কাতর বাবা মাকে এই দুঃখের সময় বিভ্রান্ত করবার জন্য প্রচুর নানান ধরনের বিফল রাজনৈতিক সফলতা নিয়ে চলা বেশ কিছু রাজনৈতিক দলও তাদেরকে অবলম্বন করে এই সমাজে বেঁচে উঠবার চেষ্টা করছেন। তারাও এই ভুল বা ভ্রান্তিটা ছড়াচ্ছেন। কেন বিকাশ ভট্টাচার্যকে সরে যেতে হলো অভয় বা তিলোত্তমা সুপ্রিম কোর্টের লয়ার হিসেবে? তারপর সিপিআইএম এর ন্যাশনাল নেত্রী বৃন্দা কারাতের ঘনিষ্ঠ, তারপর যে লয়ার এলেন বৃন্দা গ্রোভার, তিনিও সরে গেলেন স্বেচ্ছায়। কেন সরে যেতে হলো? কারা কি খেলবার চেষ্টা করছে? প্রশ্ন এখানে লুকিয়ে আছে। শুধু এইটুকুই কথা বলবো, জুনিয়র ডাক্তাররা যারা এখানে সিবিআইয়ের বিরুদ্ধে রাস্তায় মিছিল মিটিং করে কথা বলে, জুনিয়র ডাক্তারদের একাংশকেই লোকে সমগ্র জুনিয়র ডাক্তার ভেবে নিয়েছে। যে জুনিয়র ডাক্তারদের মুখ হিসেবে আমরা চিনেছি, তারা বাম বা অতি বাম ছাত্র সংগঠনের রাজনৈতিক ছাত্র নেতা, যারা মুখে অরাজনৈতিক বলেন। এটাও প্রচুর মানুষ জেনে গেছেন। বরং আমার কষ্ট লাগে সেই সমস্ত অনশনকারী ছাত্র জুনিয়র ডাক্তারদের, এবং যারা সত্যিকারের নিরপেক্ষ জুনিয়র ডাক্তার, যাদের ইন্টারভিউ বা বাইট প্রচুর গুরুত্বপূর্ণ মিডিয়া নেয়নি, যারা নিয়েছে, যাদের নিয়েছে, তারা কোনো না কোনো বামপন্থী বা নকশাল ছাত্র সংগঠনের নেতা, যাদের একমাত্র প্রধান লক্ষ্য অভয়া বা তিলোত্তমার বিচারের থেকেও বেশি সেটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদকে এই কলেজের ইউনিয়নগুলো থেকে সরিয়ে এসএফআই বা এআইডিএসও বা নকশালি ছাত্র সংগঠনের ক্ষমতা কায়েম করা এই কলেজগুলোতে। আমি তাদের উদ্দেশ্যেও কোনো খারাপ কথা বলতে চাইছি না। তাদের প্রত্যেকের পক্ষেই কিন্তু লয়ার রয়েছে সুপ্রিম কোর্টে। তারা কলকাতার মাটিতে কলকাতার মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে রাজনৈতিকভাবে বিভ্রান্ত করবার জন্য যে কথাগুলো বলছেন, তাদের লয়ারদের দিয়ে তারা সুপ্রিম কোর্টে এই কথাগুলো কেন বলছেন না, এই মানেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গেছে। একটা প্রশ্ন উঠছে যে বারবার কিন্তু ফরেনসিক রিপোর্টেও বারবার পাওয়া গেছে যে যখন ধর্ষণ করা হয়েছিল সেখানে একাধিক মানুষের উপস্থিতি ছিল। একা অভিযুক্ত যে হয়েছে সঞ্জয় রায়, সে কিন্তু নয়, আরো 4-5 জন ছিল। কিন্তু কেন বারবার তাহলে এইভাবে প্রশ্নটা উঠে আসছে সঞ্জয় রায়কেই ফাঁসির কাঠগড়ায় তুলে দেওয়া হচ্ছে এবং অন্যরা পেছনে সরে যাচ্ছে, অন্ধকারে থেকে যাচ্ছে? দেখুন, আবার বলে যে আমাদের মৃতা বোন অভয়া বা তিলোত্তমা, তার বাবা বা মা, তারা আবেগের জায়গায় যে কথাই বলুক না কেন, তারা আইন জানেন না। আবার বলছি, সত্যিটা আলাদা, আর কোর্টে গিয়ে তথ্য প্রমাণ সেই সত্যির জড়ো করে বিচার হওয়াটা, সেই পদ্ধতিটা আলাদা। তারা এই মুহূর্তে সব হারিয়েছেন। নিজেদের সব থেকে দামি সম্পদ, তার কন্যা সন্তানকে হারিয়েছেন, যে একজন ডাক্তার হয়ে আমাদের সমাজের সেবা করবার একটা বড় দায়িত্ব পালন করতে পারতেন। তার যে হত্যাকাণ্ড নৃশংস, পরিকল্পিত, এবং সেখানে সঞ্জয় রায়ের পাশাপাশি আরো প্রচুর লোকজন জড়িয়ে রয়েছে, যাদের মধ্যে জুনিয়র ডাক্তাররাও থাকতে পারে, যাদের মধ্যে সিনিয়র ডাক্তাররাও থাকতে পারে, হসপিটালের ম্যানেজমেন্টের টিমের লোক থাকতে পারে, যাদের মধ্যে স্বাস্থ্য কর্মীরাও
থাকতে পারে, নালে এত বড় পাশবিক হত্যালীলা চললো কয়েক ঘন্টা ধরে, আর কেউই জানতে পারলো না, শুনতে পারলো না, এমনটা হবার নয়। তাই যারা যারা থাকতে পারেন তাদের মধ্যে কেউ কেউ সিবিআই এর কাছে গোপন জবানবন্দি চুপি চুপি দিয়েও এসেছেন, যা সমাজও জানে না। এবং যারা থাকতে পারেন তাদের এই জুনিয়র ডাক্তার প্রতিনিধিরা, সিনিয়র ডাক্তার প্রতিনিধিরা বা এই কলেজের যারা ম্যানেজমেন্টের, মেডিকেল কলেজের ম্যানেজমেন্টের লোক বা স্বাস্থ্যকর্মী, তাদের কোনো প্রতিনিধি আজ অব্দিও বাজারে বলছে না। আচ্ছা, আমরা কি জানতাম যে অভয়া বা তিলোত্তমার যে হাসপাতালে, সন্দীপ ঘোষের নির্দেশে যে হাসপাতালে ছুঁচ অব্দি গলতো না, একটা মশামাছি অব্দি উঠতো না, তারই নির্দেশে বেআইনি ভাবে মেডিকেল শাস্ত্রে বিকালবেলা 4টের পর ওই হাসপাতালে, যে হাসপাতালে সবাই সন্দীপ ঘোষের নির্দেশ মেনে সব কাজ করতে বাধ্য ভয়েতে, সেখানেই পোস্টমর্টম করা হয়েছিল। এবং ওই পোস্টমর্টম রিপোর্টের উপরেই এত কিছু চলছে। এবং ওই পোস্টমর্টমে অভয়া বা তিলোত্তমাকে নিয়ে যারা চোখের জলের বন্যা বইয়ে ছাত্র নেতা বা ডাক্তার নেতা হয়ে উঠেছেন, যারা বড় বড় ভাষণ দিয়ে রাস্তা গরম করেছেন, যাদের ফেসবুকে একটা পোস্ট দিলে আগে লাইক পড়তো 50টা, তাদের সই ছিল। তারা অভয়া বা তিলোত্তমার দেহ যখন স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাবা মায়ের কথা তোয়াক্কা না করে, যাতে তথ্য প্রমাণ দ্বিতীয়বার পোস্টমর্টমে বেরিয়ে আসতে না পারে, জোর করে পুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে, সেখানে এই ডাক্তার ভাইয়েরা বা বন্ধুরা তারা কেউ বাধা দেয়নি, বডি আটকায়নি। এই প্রশ্ন তো মানুষের মনের মধ্যে উঠেছে। তাই আমি কাউকে ছোট করতে চাইছি না। যারা এখন জগৎ সংসারে খুব ভালো সেজেছেন, নেতা হয়ে উঠেছেন, টিভি মিডিয়ার জন্য যাদের আমরা কেউ চিনতাম না, তারা ডাক্তারিতে ভালো নাম না করলে ভবিষ্যতে তাদের অনেককেই আমরা চিনে গেছি। মেধাবী তারা, মেধাবী হওয়া আর সততার পরাকাষ্ঠা হওয়া দুটো তো এক জিনিস নয়, তেমন তো। তাই আমি বলবো যে এই বিষয়ে মুখ খোলাবেন না। সময় আসছে, আস্তে আস্তে মানুষ জানতে পারবেন। কেউ জানতেন কি যে জুনিয়র ডাক্তাররা আর অন্যায় হতে দেবেন না বললেন, আর একটাও অভয়া বা তিলোত্তমা হতে দেবেন না বললেন। তারা জয়নগরে যখন 11 বছর বাচ্চাটাকে মুস্তাকিন সরদার বলে এই জয়নগরে কুলতলিতে পাশবিক হত্যালীলা চালিয়ে মারল, এবং তারপর এক গাদা মহিলা নিগৃহীতা হয়ে মারা গেলেন, তাদের জন্য একটুও চোখের জল ফেলেননি, এটাও মানুষ দেখেছেন। তো যাই হোক না কেন, আবার বলছি, যারা যারা প্রচুর ভালো সেজেছেন তাদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, ব্যক্তিগত ইমেজকে সমাজের সামনে বড় করাও ছিল। আবার কেউ সততার সঙ্গে এই কাজও করেছেন, তারা কষ্ট পেয়েছেন। প্রচুর শিল্পী বন্ধু বান্ধবকে আমরা দেখেছিলাম এগিয়ে এসেছিলেন। আমি বিরোধী দল রাজনৈতিক বিজেপি করি বলে তৃণমূল এবং ওখানের বামপন্থী, অতি বামপন্থী নকশাল, তারা আমাকে আটকাবার চেষ্টা করেছে, ঢুকতে দেয়নি। আমি আমার বিকল্প ভাবে অন্যান্য জায়গায় আন্দোলন করেছি, বাকি সবার মতো। সত্যিটা মানুষ দেখেছেন। প্রচুর মানুষ যেমন এসেছিলেন এই আন্দোলনকে আরো মজবুত করতে, কারণ আগে রাস্তায় ডাক্তাররা নামেননি, জুনিয়র ডাক্তাররা। আগে সাধারণ মায়েরা, বোনেরা দল মত রাজনীতি ভুলে রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন। সেটাকে দেখবার পর কলেজে কলেজে আন্দোলন করা জুনিয়র ডাক্তারেরা, তারপর তারা বেরিয়ে এসে রাস্তায় বসেছিলেন। এটাও মানুষ বলেননি, কারণ তারা মানুষের সমর্থন যদি না দেখতে পেতেন তাদের আন্দোলন এত তীব্র হলো না। তবে শুধু একটাই কথা, যে জুনিয়র ডাক্তাররা 5-7 বছর ধরে ডাক্তারি পড়লেন, ওই কলেজে রাজনীতি করলেন, তারা জানতেন যে এই সন্দীপ ঘোষ কত খারাপ। বিশ্বাস করুন, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে গর্জে উঠতে তাদের নিজেদের সহকর্মীর প্রাণটাকে দিতে হলো, তারপর তারা বিপ্লবী এবং মহান হলেন। এইটাই আমায় খুব বিস্ময় লাগে। তারা যদি সত্যি বিপ্লবী, সত্যি সমাজ সংস্কারক, এত সত্যি সত্যবাদী হতেন, প্রতিবাদী হতেন, তাহলে এই 7-8 বছর ধরে যে অন্যায় ওই কলেজে এই সন্দীপ ঘোষের নেতৃত্বে ক্রমাগত ঘটেছিল, তখন এই বিপ্লবী ডাক্তার বন্ধু জুনিয়র ডাক্তাররা তারা ঘুমিয়েছিলেন কেন? এই প্রশ্ন অনেকের মনের মধ্যে জেগেছে, আমার কাছে কোনো উত্তর নেই। আপনি এক্ষুনি বললেন শিল্পীদের কথা, এবং সেই প্রসঙ্গেই আসি যে যারা আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের বয়কট করা হোক, শীতের জলসায় যেন তাদের দেখা না যায়, এমনই বার্তা দিয়েছিলেন শাসক দলের নেতা কুণাল ঘোষ। এবং প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এবার অভিনেত্রী দেবলীনা দত্ত জানালেন যে তার একের পর এক অনুষ্ঠান বাতিল হচ্ছে, অর্গানাইজারদের ভয় দেখানো হচ্ছে। চলতি সিজনে তিনি কোনো অনুষ্ঠানে ডাক পাননি বলেও জানিয়েছেন অভিনেত্রী।
দেবলীনা বলেন যে আমাদের ভাতে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমিও সেই তালিকায় আছি। পশ্চিমবঙ্গের শৈল্পিক সত্তাকে গলা টিপে মেরে ফেলা হচ্ছে। তিনি জানান চলতি সিজনে গোটা বাংলায় তার যতগুলো অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সবকটা ক্যান্সেল করা হয়েছে। এইভাবে কি আটকে রাখা যায় একটা গণ আন্দোলন বা একটা গণ উচ্ছ্বাসকে? কি এইভাবে ভাতে মেরে আটকে রাখা যায়? দেখুন, এই ভাতে মারা প্রকাশ্যভাবে বিবৃতি দিয়ে রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে সর্বপ্রথম এই শাসক দল তৃণমূল করে 2021 সালে। তখন কালো ব্যাজ পরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশ্বাস ব্রাদার্স, অরূপ এবং স্বরূপ বিশ্বাসরা কালো ব্যাজ পরিয়ে আমাদের টেকনিশিয়ান ভাইদের বাধ্য হয়েছিল রুদ্রনীল ঘোষকে বয়কট করো, নাহলে আমরা শুটিং করতে দেব না। তখন আমি একা প্রতিবাদ যা করেছিলাম এই অন্যায়। তখন আমার পাশে আজকে যে ডিরেক্টর বন্ধুরা, আজকে যে শিল্পী বন্ধুরা যারা বলছেন কাজ করে নেওয়া হচ্ছে এটা অন্যায়, তারা সেদিন চুপ ছিলেন কেন? আমি যেটা বলেছিলাম আজকে তারা দেখতে পাচ্ছেন চোখের সামনে সত্যি, কারণ তাদের গায়ে এবার ফোসকা পড়ছে। তাই আমি চিরকাল এই ঘটনার বিরুদ্ধে ছিলাম, দল মত ভুলে আজও আছি, আমি আজও প্রতিবাদ করেছি। কিন্তু তাদের মধ্যেই যার অধিকাংশ বামপন্থী সমর্থক শিল্পী, যাদেরকে জুনিয়র ডাক্তাররা এসো বৈশাখ এসো এসো তোমরা নিরপেক্ষ শিল্পী বলে মিডিয়ার কাছে পরিচিতি দিয়েছিল, কিছু বড় বড় মিডিয়া শিল্পীরা এসেছেন বলে সিপিএম এর প্রচারে যাওয়া কট্টর সিপিএম সমর্থক কেউ হতেই পারেন কোন শিল্পী, তাদেরকে শুধু শিল্পীর তকমা দিয়েছিলেন আর রুদ্রনীল ঘোষদের সরিয়ে দেখে দিয়েছিলেন। এটা কেমন ছিল? সেদিন তো তারা কোনো কথা বলেননি। আর এই সুযোগটাকে নিয়েই তৃণমূল ফাটল ধরায়, ভাঙন ধরায়। তৃণমূল যা করে, তৃণমূল কোনোদিন কোনো শিল্পীকে পছন্দ করে না। আপনারা বলবেন তৃণমূলের তো প্রচুর শিল্পী বিধায়ক এবং এমপি আছে। আমি বলবো যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের এই শিল্প এবং শিল্পী প্রিয় পশ্চিমবঙ্গে শিল্পীদের মঞ্চে তুলে ভালো না বাসলেও তাদের দিয়ে বিশেষ করে মহিলা বা একাংশের ভোটকে যে অনায়াসে দখল করে ভোট বাক্সে পুরা যায়, সেটা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একমাত্র সত্যি। এটা বামপন্থীরা ব্যবহার করতেন এবং সিপিএম এর দেখানো রাস্তায় তৃণমূলও তারপর তাদের কিনে নিয়েছে। শিল্পীদের প্রতি তাদের সম্মান নেই। এই কুণাল ঘোষ এবং দেবাংশু মৌসুমী বলে আমাদের একজন লড়াকু ভালো শিল্পী অভিনেত্রী চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি আর অসম্মান করেছিলেন। তারা শিল্পীদের ভালোবাসে না, তারা সেই শিল্পীদেরই টিকিট দিতে চায় যারা সমাজ সম্পর্কে হয় কম জানে বা শুধুমাত্র নিজের ভালোটা বোঝে, বা ভালো চাই কোন কোনগুলো আলাদা করে দাবি জানাতে পারেন না, নিজেরটুকু যা পাচ্ছেন সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকেন। এরা শিল্পীদের আসলে সম্মান দেয় না। শিল্পীরা তাদের কাছে ডিম দেওয়া মুরগির মতো, এর বাইরে কিচ্ছু নয়। তাই যতদিন না এর বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ হবে, বামপন্থীদের বা সিপিএম এর একটা বিরাট গুণ আছে, আমরা তো যুদ্ধ জিততে পারবো না, আমরা তো একটা সিট পাবো না, তাই অন্য কেউ যাতে না কোনো সিট পায় তাই ছড়িয়ে ঘেঁটে গুলিয়ে দাও। এখান থেকে তারা যদি না বেরিয়ে আসে এই বোকামি থেকে, তাহলে তারা নিজেদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথ সুগম করছেন।